হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া হাজির হয়ে গেলাম আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্ব নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। আজকে শুক্রবার, আজকে দিনের ব্লগ এটা আমার একটু দিতে দেরি হয়ে গেল। সারাদিন ব্যস্ত ছিলাম যে এই যে বোনের শাশুড়ি আম্মুর বাসায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমার ছোট বোনের ননদের আজকে বার্থডে, এই কারণেই আমরা এখানে চলে এসেছি। একটু দেরি হয়ে গেল, দুপুর 3টা নাগাদ আর কি হাজির হতে পেরেছি। আমার একটু অফিসিয়াল কাজ ছিল, সেই কাজগুলো শেষ করার পরে আবার বাবুকে একটু পড়াশোনাও করাতে হয়েছিল, ওর 21 তারিখে পরীক্ষা। আর তাছাড়াও ওর বাবার আসার কথা ছিল, কিন্তু সে সময়ে একজনের সাথে তার হঠাৎ করে মিটিং পড়ে যাওয়াতে সে আর আসতে পারেনি। তার জন্য কিছুটা সময় আমরা অপেক্ষা করেছিলাম। জুম্মার নামাজ পড়ে সে আবার ব্যস্ত হয়ে যাওয়াতে আর তার আসতে দেরি দেখে শেষমেশ আমরা বেরিয়ে গেছি। আর আমরা যে সময় বেরিয়েছি সে সময় রাস্তায় আর কোনো রিক্সা নেই, কারণ নামাজের জন্য তারা বিরতি তো নিবেই। তখন শর্টকাট ধরে হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছে গেছি। বাসাটা খুব বেশি দূরে না, হেঁটে আসলেও 10 মিনিটও লাগে না, রিক্সা নিলে একটু আরাম হতো আর কি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এলাম। আর আমাদের লেট হওয়াতে কিন্তু ওরা সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছিল, মানে অনেক মানুষজন তো খাওয়া দাওয়া চলছিলই আর কি। আর আমরা এসে দেরি না করে তাড়াতাড়ি খাবারের টেবিলে বসে গেলাম। আন্টি ভীষণ ভালো রান্না করে। আন্টি একজন স্কুল টিচার, তার উপরে উনি আবার ফুডের বিজনেস করেন অনলাইনে। অনেকে তো সারা জীবন ধরে একটা অপবাদ দিয়েই গেছে যে বাঙালি মেয়েরা কোনো কাজের নয়, বাঙালি মেয়েরা শুধু রান্না করে আর খায়, ঘুমায় আর সিরিয়াল দেখে। আসলে কি তাই? না, বাঙালি মেয়েরা কিন্তু সেটা ভুল প্রমাণ করে দিয়েছে। এখন দেখবে বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ে কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত। আমার তো মনে হয় যে জরিপ করলে দেখা যাবে বাংলাদেশের 90% মেয়ে অনলাইন ব্যবসার সাথে এখন বিভিন্নভাবে জড়িত। যেমন যেগুলো আইটেম আর কি প্রসাধনী সাজগোজের, এই আইটেমগুলো কিন্তু প্রচুর সেল হয় অনলাইনে। আবার পোশাক তো রয়েছে, এছাড়া খাবার, বিভিন্ন ধরনের পিঠা, কুকিং, বেকিংয়ের যে কত রকমের আইটেম আজকাল অনলাইনে পাওয়া যায়। আবার যে শুধু বাঙালি খাবারগুলো সেল হচ্ছে তা কিন্তু না, কোথা থেকে কোন দেশের অজানা না জানা খাবার যে এসে মানে বিক্রি হচ্ছে বাংলাদেশের মার্কেটে, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে। এটা কিন্তু অনলাইন থেকে যারা কেনা বেচা করে তারাই ভালো বুঝতে পারে। আবার হাতে তৈরি পুতুল, আবার সুতা দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের চুড়ি, গয়না, মানে প্রচুর জিনিস পাওয়া যায়। সমস্ত কিছু মেয়েরা কিন্তু বাড়িতে রান্না বান্না, ঘর সংসারের কাজগুলো সামলিয়েই তৈরি করছে বা বিক্রি করছে, এই ধরনের বিজনেসগুলোকে রান করছে। তো এই বিষয়টা কিন্তু সত্যি অনেক প্রশংসনীয়, অনেক ভালো লাগার মতো। আর আমার এই আন্টি দেখো, একটা কাজ তো করে না। একদিকে একজন স্কুল টিচার, সেই জবটা সামলাতে হয় তাকে সারাটা দিন। বাসায় যতক্ষণ থাকেন বিভিন্ন ধরনের খাবার তৈরি করেন, আচার বানান, আবার সেগুলো অনলাইনের অর্ডার নিয়ে সেগুলো সেল করার কাজও হয়। খুব ছোটোখাটো আকারে একটা পেজ করেছেন। আসলে ওই যে সময়টা নিয়ে বড্ড টানাটানি, ঠিকঠাকভাবে সময়টা দিতে পারলে পেজটাকে অনেক বড় আকারে উনি করতে পারতেন। তো হয়তো করবে অদূর ভবিষ্যতে, কেবল আর কি শুরু করলেও মোটামুটি পেজের বয়স কিন্তু 6-7 মাস পেরিয়ে গেছে। তো সব দিক বিবেচনা করলে এখন কিন্তু দেখা যায় যে যথেষ্ট ভালো একটা ফর্মে রয়েছে ওনার এই ফুডের বিজনেসটা। এইখানে যদি উনি আরেকটু সময় দেন, পরিশ্রম করেন, তো এইটা ওনাকে একটা ভালো কিছু দেবে আশা করা যায়। আর আমরাও সেই প্রার্থনাই করি ওনার জন্য। ছাদে এসেছিলাম, ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার আন্টি তো তার বাসায় বারান্দাতে বাগান করেছে, সেখানে বারান্দা বাগান রয়েছে। আর আন্টির আরেকজন ভাই ভাবি থাকে দোতলায়, উনিও বেশ একটা বাগান করে রেখেছে নিচের দিকে। এখন ছাদের এই বাগানটা কে করেছে তা আমি বলতে পারবো না। এখানে দেখলাম সিমের গাছ রয়েছে, আরও বেশ কিছু ভালো ফুলের গাছ এবং সবজির গাছও দেখলাম। তো সেইটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। তার সাথে যে জিনিসটা দেখাচ্ছিলাম, এটা আসলে রাজশাহী শহরের একটা সুউচ্চ ভবন, 8 তলা। তো আমি 9 তলায় দাঁড়িয়ে আছি আর কি এখন ছাদে। আর সেখান থেকে পুরো শহরটাকে মোটামুটি বেশ একটা ভালোভাবেই ধরা যাচ্ছে ক্যামেরাতে। যদিও আমার ক্যামেরাটা খুব একটা উন্নত নয়, কারণ আমি যখন ফোনটা কিনেছিলাম সেই সময় আমার কোনো ভিডিও করার শখও ছিল না, বা আমি ইউটিউবিংও করতাম না। জাস্ট আমার কথাবার্তা বলার কাজ চলে যাবে, এই কারণেই একটা স্মার্টফোন নেওয়ার দরকার ছিল, তাই নিয়েছিলাম। তো এখন মনে হচ্ছে যে না, ভিডিও করতে চাইলে একটা করার মতোই আর কি আমাকে ক্যামেরা, ভালো ফোন নিতে হবে অথবা একটা মানে ক্যামেরাই কিনে নিতে হবে। তো দেখা যাক, সময় সুযোগেরও ব্যাপার রয়েছে। আমি এই ক্যামেরা দিয়েই আপাতত তোমাদের সবার সাথে শেয়ার করছি আমাদের প্রিয় শহরটাকে। রাজশাহী হচ্ছে গ্রিন সিটি এবং এশিয়ার মধ্যে এর একটা ভালো অবস্থান ছিল বাতাস এবং
পরিচ্ছন্ন পরিবেশের জন্য। তো আমাদের বাতাসটা আগের মতো আর পরিচ্ছন্ন নেই, এখন ধূলিকণা অনেকটাই বেড়ে গেছে দেখে আমাদের নগর পরিচালকরা আমাদেরকে মাস্ক ব্যবহার করার জন্য বারবার পরামর্শ দিচ্ছেন। আর এই শহরটা এতটাই সুন্দর, এই শহর যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন, আমাদের যারা নেতারা রয়েছেন, তারা কিন্তু আমাদের জন্য অনেক করেন, অনেকটাই ভাবেন, যার জন্যে কিন্তু আমাদের শহরটা এত সুন্দর, এত পরিকল্পিত। এখানকার ঘরবাড়িগুলো অনেক ভালো, এখানকার প্রত্যেকটা ফ্ল্যাটও সুন্দর। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে এত বড় বড় ফ্ল্যাটগুলো আমরা যেই সামান্য মানে আর কি ভাড়া বহন করে থাকি, এই ভাড়া দিয়ে পৃথিবীর কোথাও এত সুন্দর ফ্ল্যাট পাওয়া যাবে না। আমাদের বাসাগুলো এত বড়, তারপরও কিন্তু এগুলোর ভাড়া ওই লেভেলের না যেই লেভেলের হয়তো বা তোমরা অনেক ছোট ছোট ঘরের ভাড়া বহন করো। তোমাদের মনে হতে পারে যে এত বড় বড় না জানি কত টাকা দিয়ে আমরা থাকি। আমি পরে কখনো তোমাদের সাথে আমাদের রাজশাহী শহরের বাসা ভাড়ার বিষয়টা শেয়ার করব, এবং সেই সময় আমি বেশ কয়েকটা ফ্ল্যাটও তোমাদের সাথে শেয়ার করে দেখাবো এবং খুব তাড়াতাড়ি এই ধরনের একটা ভিডিও নিয়ে আসবো। আজকে যেহেতু জন্মদিনের একটা ব্লগ করছি, তো চলো জন্মদিনের অবস্থাটাই তোমাদের সামনে তুলে ধরি। এই ঘরে যারা রয়েছে এরা সবাই কিন্তু আমার ছোট বোনের ননদিনীর বন্ধু বান্ধবী এবং তাদের ছোট ছোট ভাই বোনেরা রয়েছে। এবং এই বিল্ডিংয়ের আরও বেশ কয়েকটা বেবিও এসেছে এখানে। এই বিল্ডিংটার প্রতি ফ্লোরে 4টা করে ফ্ল্যাট রয়েছে, 8তলা ভবন, তাহলে বুঝতেই পারছো যে কতগুলো ফ্ল্যাট রয়েছে। আর যেহেতু 4টা করে ইউনিট, যার জন্য কিন্তু ছাদটাও অনেক বড়, এবং ছাদের উপরে মসজিদ, পার্টি সেন্টার, এই দুটোরও অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যার জন্য এই বিল্ডিংটায় থাকতে কিন্তু একটা মজা আছে। মজাটা হচ্ছে কেউ যদি মনে করে শহরের এই ফ্ল্যাটে থেকেই ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিবে, বাইরে কোনো পার্টি সেন্টার ভাড়া করবে না, ছাদেরটাই ব্যবহার করবে, তাহলে সেটাই করতে পারে। সেখানে রান্নার ব্যবস্থাও রয়েছে, শুধু বাবুর্চি সেট করতে হবে, আর বসার বা অন্যান্য সব কিছুর ডেকোরেশন মোটামুটি কিন্তু করাই আছে। তার উপরে আবার রয়েছে পাশে মসজিদ। এখন যদি কোনো বৃষ্টি বাদলের দিন বেঁধে যায়, ঝড় বৃষ্টিতে মসজিদে যাওয়ার সমস্যা, তবে কিন্তু ছাদের মসজিদও ব্যবহার করা যায়। সেখানে ইমামের ইমামতি করারও ব্যবস্থা রয়েছে, চাইলে ঈদের নামাজেরও আয়োজনটা করতে পারে। তো সাধারণত দেখা যায় অন্য কোনো আয়োজন হয় না, তবে রমজান মাসে তারাবির নামাজটা কিন্তু আরামে অনায়াসে বিল্ডিংয়ের সবাই মিলে জামাত করে সুন্দরভাবে আদায় করতে পারে। আর বাইরেও যেতে হয় না রাতের বেলা, একটা নিরাপত্তারও ব্যাপার। তো সেই সব দিক থেকে এই বিল্ডিংয়ের এইগুলো সাপোর্ট রয়েছে। এই ঘরে আমরা শুধু বাচ্চারাই বসে আছি, আমিও বাচ্চাদের দলে আজকে ভিড়ে গেছি। তার কারণ হচ্ছে আমার ছোট বোনের ননদিনী মানে আমারও বোন, যার কারণে এই রুমে যারা রয়েছে তারা সবাই আমরা ভাই বোনের মতো, এই জন্য এখানে আমরা আড্ডা দিচ্ছিলাম, বেশ সুন্দর সময় কেটেছে। পাশের রুমে মুরব্বীরা রয়েছে, আন্টিরা, মামা মামি, তারা অন্য রুমে, তাদের মধ্যে আর কি ঢোকার সুযোগ আজকে আমার হলো না। আর বার্থডের দিনে বার্থডে গার্লের সাথে সময় কাটাবো না তাই কি হয়। আর এখানে দেখো বার্থডে গার্লের উপহার পাওয়ার কিছু অংশ, আর আরও কিছু গিফট রয়েছে। তো আমরা কি সবগুলো আনপ্যাক করতে পারিনি, কিছু কিছু করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে বার্থডে গার্ল রয়েছে, আর বার্থডে গার্লের পড়ার টেবিলে দেখো একটা মরা ফুলের তোড়া ও এখনও সাজিয়ে রেখেছে, হয়তো ওর ভালো লাগে কিংবা কোনো ভালো লাগার মানুষের দেয়া, এই জন্য সাজিয়ে রেখেছে। আমি তারপরও এটা ভিডিও করে রাখলাম যে অনেক সময় পরে হয়তো মেয়েটা বড় হয়ে যাবে, তখন কখনো যদি এই ভিডিওটা খুলেও দেখে তাহলে ওর অনেক কিছু মনে পড়ে যাবে, যেগুলো হয়তো ওই সময় ওর জীবনে আর থাকবে না। সেই না থাকার জিনিসগুলোকে ও আজকের এই স্মৃতির মধ্যে থেকে খুঁজে পাবে। ও ভীষণ কান্না করছিল ওর ভাই ভাবির কথা মনে করে। ওরা সুদূর প্রবাসে, আর ওরা বিদেশে চলে যাওয়ার পরে এটাই কিন্তু ওর প্রথম বার্থডে। ওরা গত বছর চলে গেছে, আর এবছরে ওর বার্থডেতে ওরা কেউই নেই, এজন্য ও বেশ অনেকটা সময় কান্নাকাটি করেছে। পুরো কান্নাকাটিটা ভিডিও করে নিয়ে আর করলেও তোমাদের সাথে সবটুকু শেয়ার করলাম না, এতটুকুই দেখালাম, কারণ কান্নার ভিডিও দেখাতে ভালো লাগে না আমার। আর ও নিষেধ করছিল, এই কারণে অল্প একটু অংশই রেখে দিলাম। আর রাখার কারণটাও এটাই যে ভবিষ্যতে ও যখন আবার কখনো খুলে দেখবে ওর ম্যাচিউর লাইফে, তখন কিন্তু ওর অন্যরকম অনুভূতি হবে। এই জন্যই আসলে অনেক স্মৃতি ধরে রাখার চেষ্টা। আর এদিকে কেক চলে এসেছে, আমার ছোট বোন আর ওর হাজব্যান্ড দুজনে মিলে অনলাইন পেজ থেকে ওর জন্য কেক অর্ডার করে দিয়েছে। এটাই ছিল ওর জন্য একটা সারপ্রাইজ, ওর উপহার। ও এখন অনেকটাই খুশি, অনেকটা ওর মন ভালো হয়েছে। ওর মনে হচ্ছিল সারাদিন কেউ ওর খবর নিল না, মানে ওর ভাই ভাবির কথা আর কি বলছি, ওরা সারাদিন ফোন করেনি ওকে সারপ্রাইজ দেবার জন্য। কেক অর্ডার করে চুপ করে বসেছিল, যদিও আমরা সবাই জানতাম, কিন্তু ও তো আর জানতো না। ও মনে মনে যে অভিমানের কলা গাছ হয়ে গিয়েছিল যে ভাইয়ে ভাবি সারাদিন ওকে উইশ তো করেইনি, আবার কোনো গিফটও পাঠায়নি।
এখন কিন্তু ওর মন অনেকটাই ভালো হয়ে গেছিলো কেকটা পাওয়ার পরে। বাচ্চা মানুষ তো কেবল ক্লাস 5-এ পড়ে, আর কি বলবো বলো, ওর মনের অবস্থা তো বুঝতেই পারছো। একটা শিশু বয়স কেবল পার হচ্ছে, তার উপরে ভাই ভাবিকে ছাড়া প্রথম জন্মদিন করলো। একমাত্র ভাইই ওর সম্বল, মানে আর তো ভাই বোন নেই, এক ভাই এক বোন, ও ছোট। আর ওর বড় ভাই আর ভাবি তো আমার বোন, ওরা তো বাইরে চলেই গেছে। বাড়িতে সারাদিন তো ও একা একাই থাকে। মানে আমার মেয়েরও যে অবস্থা, ওরও সেই অবস্থা। একাকিত্বে আজকালকার বাচ্চাগুলোর জীবনে থাকার মধ্যে আছেই তো ওই স্কুল ক্লাস, আবৃত্তি ক্লাস, কোচিং ক্লাস, ড্রয়িং স্কুল, গানের স্কুল, নাচের স্কুল, আর তার উপরে যদি দুটো নাম নিতে হয়, একটা হচ্ছে স্মার্টফোন আর একটা হচ্ছে ডিপ্রেশন। এগুলোকে সাথী করেই এখনকার বাচ্চারা শৈশব কৈশোর পেরিয়ে বড় হচ্ছে। জানি না ওদের ভবিষ্যৎগুলো ঠিক কেমন হবে, কারণ অতীত ইতিহাস তো বলে যাদের জীবনে সোনালী শৈশব রয়েছে, জল কাদা মেঘে যারা সবুজ প্রান্তরে খেলে বেরিয়েছিল, জীবনে কিন্তু তারাই সফল হয়েছিল, তারাই একটা ভালো পর্যায়ে গিয়েছিল। এখনকার বাচ্চাগুলো হয়তো কোনো না কোনো পর্যায়ে একদিন পৌঁছবে ঠিকই, কিন্তু ওদের জীবনে না সোনালী শৈশবের কোনো গল্পই থাকবে না। এরা যখন দাদু নানু হবে, ওরা কি শোনাবে ওদের পরবর্তী প্রজন্মকে, এটাও আমার কাছে একটা রহস্য। কারণ আমি আমার দাদি বা নানিদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর গল্প শুনেছিলাম শিশুকালে। ইভেন আমার মায়ের জীবনেও কিন্তু অনেক গল্প রয়েছে। সে টুনটুনি পাখির বাসা বাঁধা দেখেছিল বেগুন গাছে। আমি কিন্তু টুনটুনি পাখি চিনি না, আর আমার বাচ্চা দোয়েল পাখি চেনে না, অথচ দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। আমি এখন পর্যন্ত আমার বাবুকে দোয়েল পাখি দেখাতে পারিনি। নগর জীবনে কোথাও দোয়েল পাখি দেখা পাওয়া যায় না। আমার মেয়ে কাক চেনে, সেই কাকের সংখ্যাটাও কিন্তু আশঙ্কাজনকভাবে কমে গেছে। আমাদের শিশুকালে আমাদেরকে কিন্তু পাখি বা কাক দেখিয়ে দেখিয়ে আমাদের খালামণিরা খাবার খাওয়াতো। এখনকার বাচ্চাদেরকে আমাদের স্মার্টফোন দেখিয়ে, কার্টুন বা ভিডিও চালিয়ে খাওয়াতে হয়। এখন প্রকৃতিতে যদি পাখপাখালি নাই থাকে, তাহলে আর কি করা যাবে বলো? এত বিল্ডিংয়ের মাঝখান দিয়ে চাঁদতারাও তো আর দেখা যায় না। সুতরাং মোবাইল দেখিয়ে খাওয়ানো ছাড়া একজন মায়ের কাছে আর দ্বিতীয় কোনো পথও খোলা থাকে না। আর এদিকে দেখো আমাদের কিন্তু কেক কাটা হয়ে গেছে, এরপর কেক খাওয়াও হয়ে গেছে, তারপর কেক মাখামাখি চলছিল। তবে এই পর্যায়ে মামা একটু নিষেধ করলেন, কারণ খাবার জিনিস এভাবে মাখামাখি করা ঠিক না, আসলেও ঠিক না। তারপরও আমরা আসলে আনন্দ করতে করতে ভুলেই যাই ঠিক আর বেঠিকের কথা। আর ওরা তো শিশুরা তো ভুল করবেই। যাই হোক, কেক মাখামাখির যখন আমাদের শেষ হয়ে গেল, তারপর আমরা নাচ গান শুরু করেছিলাম। নাচানাচি কিন্তু বড়রাও করেছে, তবে সে সমস্ত কিছু আর শেয়ার করার উপায় নেই, কারণ আন্টি না করে দিয়েছে, মানে বোনের শাশুড়ি এমন নিষেধ করে দিয়েছে। আমি আর সেই সব গেলাম না। এদিকে সবাইকে একটু কফি খাওয়াতে ইচ্ছা হলো, তাই চলে গিয়েছিলাম কিচেনে, সবার জন্য একটু করে কফি করে নিয়ে আসলাম। আন্টি সারাদিন এত খাটাখাটনি করে আমাদের জন্য এত কিছু করেছে, আন্টির জন্য এটুকু তো করতেই পারি। এ পর্যন্তই আজকে, টাটা।